একটা ছেলে খুব সুন্দরী একটি মেয়ের প্রেমে পড়ে, কিন্তু হঠাৎই একদিন মেয়েটি কিছু না বলে গায়েব হয়ে যায়। ছেলেটি মেয়েটিকে খুঁজতে তার বাড়িতে গেলে জানতে পারে মেয়েটি 4 বছর আগেই মারা গিয়েছে। এখন প্রশ্ন হলো, মেয়েটি যদি মারা গিয়েই থাকে তাহলে এতদিন তার সাথে কে সময় কাটালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ছেলেটি এমন একটা রহস্যের কথা জানতে পারে যা তাকে হতভম্ব করে দেয়। অতীতের একটা ঘটনার জের ধরে ছেলেটি এমন এক পরিস্থিতিতে পড়ে যা তাকে সিদ্ধান্তহীনতায় ফেলে দেয়। কি ছিল সেই ঘটনা, আর কী বা ছিল মৃত মেয়েটির রহস্য? জানতে হলে আসুন শুনে আসি একটি সুন্দর তেলুগু সিনেমা একাডিকি পথা বুচ্ছিন্না ফেরা সিনেমার এক্সপ্লেনেশন। সকালে ঘুম থেকে উঠে খুব তড়িঘড়ি করে কলেজের জন্য বেরিয়ে পড়ে অর্জুন। আজ তার 11টায় পরীক্ষা, অথচ সে সকাল 9টাতেই কলেজে পৌঁছে যায়। এমনিতে সে ক্লাসে সবসময় লেট করেই আসত, কিন্তু আজ টেনশনে সে তাড়াতাড়ি চলে এসেছে। তবে সেটা পরীক্ষার টেনশনে না, বরং পরীক্ষা শেষে আজ তার বিয়ে, সেই টেনশনে। তো যথাসময়ে পরীক্ষা শুরু হয়। অর্জুন দ্রুত লিখে 40 মিনিট আগেই পরীক্ষা শেষ করে খাতা জমা দিয়ে দেয় এবং চলে যেতে চায়। ম্যাডাম তাকে এত দ্রুত পরীক্ষা শেষ করার কারণ জিজ্ঞেস করলে অর্জুন জানায় আজকে তার বিয়ে। যদিও ম্যাডাম অর্জুনের কথা বিশ্বাস করে না, কারণ সবসময় সে এরকম ফাজলামি করে। তবে আজকেও অর্জুনকে সিরিয়াস দেখে ম্যাডাম তাকে চলে যাবার অনুমতি দেয়। কলেজের বাথরুম থেকে সে নিজের ড্রেস চেঞ্জ করে বিয়ের গেটআপে রেডি হয়ে যায়। এরপরে দুই বন্ধুকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে চলে যায়। একটু পরেই তার প্রেমিকা আয়েশা চলে আসার কথা। তো কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামলে অর্জুন ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দেখে একজন বৃদ্ধা বসে আছে। অর্জুন একটু আশাহত হয়। বৃদ্ধা অন্ধ ছিল, তাই অর্জুন তাকে হাত ধরে পার করে দিচ্ছিল। দূর থেকে এটা দেখে অর্জুনের বন্ধুরা ঘাবড়ে যায়, এ আবার অর্জুনের প্রেমিকা না তো? একটু পরে সত্যিটা জানতে পেরে অর্জুনের বন্ধুরা হাসতে শুরু করে। এদিকে অর্জুন টেনশনে অস্থির, আর একটা কাপলের বিয়ের পরেই তার সিরিয়াল। কিন্তু আয়েশার তখনও আসার নামগন্ধ নেই। অর্জুন বারবার ফোন দিলেও আয়েশার নম্বর বন্ধ দেখায়। সারাদিন অপেক্ষার পরেও আয়েশা আর আসে না। একসময় রেজিস্ট্রার অফিসও বন্ধ হয়ে যায়। আয়েশা ধোঁকা দিয়েছে ভেবে অর্জুন খুবই কষ্ট পায় এবং প্রচণ্ড হতাশ হয়ে ফিরে আসে। এরপরে প্রায় বছর 4 কেটে যায়। অর্জুন একটা পাগলা গারদে এসেছিল। অর্জুন মানসিক চিকিৎসকের চেম্বারে ঢুকতেই ডাক্তার তাকে দেখে পাগল ভাবে এবং তার ব্যাপারে প্রেডিক্ট করতে শুরু করে। তুমি নিশ্চয়ই সফটওয়্যারের কাজ করো, তোমার প্রচুর টাকা, চোখ ভর্তি ঘুম, অথচ ঘুমানোর সময় নেই। প্রেম করার জন্য একটা মেয়ে জোটে না, মেয়ে জুটলেও বিয়ের সুযোগ হয়ে ওঠে না। তোমার ফোনের কন্ট্যাক্ট লিস্ট ফুল, অথচ বন্ধুদের ফোন দেওয়ার সময় হয় না। তুমি সবসময় একা থাকতে পছন্দ করো, তাই না? ডাক্তারের কথা শুনে অর্জুন বিরক্ত হয়ে বলে, ভাই কি অটো পাস করে ডাক্তার হয়েছেন? আপনার রোগী আমি না, বরং আমার বন্ধুর ভাই কিশোর। এরপরে অর্জুন কিশোরকে ডাক্তারের সামনে নিয়ে আসলে ডাক্তার খেয়াল করে কিশোরের আচরণ বেশ অদ্ভুত। সে সবসময় অস্থির থাকে। তার হাতে একটা মিনি রিচার্জেবল ফ্যান। সে মাঝে মাঝে ফ্যান দিয়ে মুখের ভেতরে বাতাস খাচ্ছে। ডাক্তার কিশোরের পুরো হিস্ট্রি জানতে চাইলে কিশোর জানায় অফিসে তার একটা মেয়েকে ভালো লেগে গিয়েছিল। মেয়েটার সাথে তার আকার ইঙ্গিতে নানান কথা চলত। এক পর্যায়ে কিশোর মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে প্রপোজ করার আগেই মেয়েটা তাকে আঙ্কেল বলে সম্বোধন করে। এই ঘটনার পরে কিশোর একদম ডিপ্রেসড হয়ে যায়। সে অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে নেয়। একদিন অর্জুনের বন্ধু তাকে ডেকে পাঠালে সে কিশোরের সাথে দেখা করতে আসে। কিশোর জানায় অফিসের সেই মেয়েটা নাকি কোনোভাবে তার মুখের ভেতরে ঢুকে গেছে, আর এখন সে তার শরীরের ভেতরেই বসবাস করে। কিশোরের কথা শুনে অর্জুন বুঝতে পারে সে হয়তো পাগল টাগল হয়ে গেছে। তাই অর্জুন কিশোরকে জিজ্ঞেস করে সে কিভাবে জানল তার শরীরের ভেতরে মেয়েটা ঢুকে গেছে। তখন কিশোর জানায় সে একদিন বাড়িতে শেভ করছিল। এ সময় একজন সন্ন্যাসী ফকির আসে। সেই ফকিরই তাকে কথাগুলো বলেছে। তারপর থেকেই কিশোরের এই দশা। কিশোর ফ্যান দিয়ে মুখের ভেতরে বাতাস খায়, কারণ মুখের ভেতরে নাকি অক্সিজেন কম, তাই মেয়েটার শ্বাসকষ্ট হয়। তো এই জন্য অর্জুন কিশোরকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। কিশোর নিজের কণ্ঠের ফাঁকে ফাঁকে ডাক্তারের সাথে একজন মেয়েলি কণ্ঠেও কথা বলছিল। তার হিস্ট্রি এবং আচরণে ডাক্তার বুঝতে পারে কিশোরের হয়তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। কিন্তু চেম্বারের বাইরে আসলে কিশোরকে একজন স্বামীজি বলে, তোর চিকিৎসা এখানে হবে না, তুই কেরালার মহিষাসুর মন্দিরে চলে যা। কিশোর কথাটা গিয়ে অর্জুনকে জানায়। সে মোবাইল সার্চ করে মন্দিরের ডকুমেন্টারিও দেখায়।
মহিষাসুর মূলত কেরালার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির হলেও এখানে কোনো দেবদেবীর পূজা করা হয় না। এখানে মানুষের সমস্যার সমাধান করা হয়। কালো জাদু, কুদৃষ্টির প্রভাব, শরীরে খারাপ আত্মা ভর করা সহ অতি প্রাকৃতিক সব সমস্যার সমাধান এখানে দেওয়া হয়। কথিত আছে এখানে শয়তানি শক্তি একবার আসার পরে আর কখনো ফেরত যেতে পারে না, চিরদিনের জন্য এখানে বন্দী হয়ে থেকে যায়। তাছাড়া ইতিহাস সাক্ষী এখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি। তো এই জন্য কিশোরও নিজের চিকিৎসার জন্য সেখানে যেতে চায়। যদিও অর্জুন তাকে সেখানে নিয়ে যেতে চাইছিল না, তবুও কিশোর জেদ ধরে এবং একাই ট্রেনে উঠে অর্জুনের জন্য অপেক্ষা করতে থাকে। রাজি না থাকা সত্ত্বেও একদম শেষ মুহূর্তে অর্জুনও দৌড়ে এসে ট্রেনে উঠে পড়ে। এ সময় প্ল্যাটফর্মে তারা সেই ফকির সন্ন্যাসীটিকে দেখতে পায়, যে কিশোরের বাড়িতে এসেছিল। সন্ন্যাসী কিশোরকে বলে, তুই মহিষাসুর মন্দিরে যাচ্ছিস, তাই না? সেখানে গিয়ে তোর সমস্যা ঠিক হলেও তোর বন্ধুর জন্য সেখানে আরো বড় সমস্যা অপেক্ষা করছে। তারা অবশ্য সন্ন্যাসীর কথায় কোনো গুরুত্ব না দিয়ে কেরালায় মহিষাসুর মন্দিরে চলে যায়। মন্দিরটা পাহাড়ের একটা গুহার ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকতেই একটা বাচ্চা মেয়ে এসে তাদের হাতে মশাল ধরিয়ে দেয়, কারণ ভেতরে বেশ অন্ধকার। এখানকার পরিবেশও বেশ ভয়ানক। আরও ভেতরে গিয়ে তাদের সাথে প্রধান তান্ত্রিকের দেখা হয়। তান্ত্রিক কিশোরকে দেখে জানায় মোট 4টা ধাপে তার চিকিৎসা করা হবে। এই জন্য আগামী 3 দিন কিশোরকে এখানেই থাকতে হবে। অর্জুন এতদিন এখানে থাকতে চাইছিল না, তাই সে দ্রুততম কোনো উপায়ে চিকিৎসা করার কথা বলে। কিন্তু তান্ত্রিক জানায় এখানে শর্টকাটের কোনো অপশন নেই, তার চিকিৎসার জন্য 3 দিনই লাগবে। তো আর উপায় না থাকায় অর্জুন কিশোরকে মন্দিরে রেখে বাইরে চলে আসে। কিশোরের তো থাকার ব্যবস্থা হয়েছে, এখন তো অর্জুনেরও থাকার জায়গার দরকার। তো বাইরে এসে তার ঘণ্টারাম নামের একজন লোকাল গাইডের সাথে দেখা হয়। ঘণ্টারাম অর্জুনকে রিসোর্টে নিয়ে গিয়ে ভাড়ায় একটি ঘরের থাকার ব্যবস্থা করে দেয়। ঘরের জানালা খুলে অর্জুন কিছুটা দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কিন্তু মেয়েটা পেছন ঘুরে দাঁড়িয়েছিল। মেয়েটার চেহারা দেখার জন্য অর্জুনের মনটা উতলা হয়ে ওঠে। ঘণ্টারাম তাকে অপেক্ষা করতে বলে, মেয়েটা ঘুরে দাঁড়ালে তার চেহারা দেখা যাবে। কিন্তু আয়েশার জন্য অপেক্ষা করে ছ্যাঁকা খাওয়ার পর থেকে অর্জুন অপেক্ষা শব্দটাকে ঘৃণা করত। তাই অর্জুন ডিরেক্ট বাইরে এসে মেয়েটাকে ডাক দেয় এবং মেয়েটা ঘুরে তাকায়। মেয়েটা খুবই সুন্দরী ছিল, তাকে দেখে অর্জুন ফিদা হয়ে যায়। তবে সে আর কিছু না বলে ফিরে যাচ্ছিল। তাই মেয়েটা এবার তাকে ডেকে জিজ্ঞেস করে সে কিছু না বলে চলে যাচ্ছে কেন। অর্জুন সত্যিটাই জানিয়ে দেয় যে পেছন থেকে দেখে তার চেহারা দেখতে ইচ্ছা করছিল, এই জন্য সে ডাক দিয়েছে, এর বেশি কিছু না। এই বলে অর্জুন নিজের ঘরে চলে যায়। তবে মেয়েটা তার পিছু ছাড়ে না, সেও অর্জুনের ঘরে চলে আসে এবং বলে, আমাকে দেখলে অথচ প্রশংসা করলে না, এটা তো হতে পারে না। তো বলো, আমাকে কেমন লাগলো? অর্জুন মেয়েটার প্রশংসা করতে শুরু করে। তবে সে প্রশংসা করতে করতে মেয়েটার ফিগার পর্যন্ত চলে গিয়েছিল, তাই মেয়েটা তাকে থামিয়ে দেয়। প্রথম সাক্ষাতেই দুজনের বেশ ভাব হয়ে যায়। এরপরে মেয়েটার দাদি ডাক দিলে মেয়েটা নিজেদের ঘরে চলে যায়। এদিকে কিশোরকে কয়েকজন সেবিকা চিকিৎসার জন্য একটা প্লেসে নিয়ে যায়। ফুলের মতো ফুটফুটে মেয়েগুলোকে দেখে কিশোরের মনটা উড়ু উড়ু শুরু করে। তার উপর আবার সেবিকাগুলো কিশোরকে পোশাক খুলে ফেলতে বলে। কিশোরও আনন্দে পোশাক খুলে ফেলে। তখন কিশোরকে শুয়ে পড়তে বলা হয়। কিশোর ভাবে আজ শিওর খেলা হবে, তাই সে উৎসুক হয়ে শুয়ে পড়ে। আর তখনই তার হাত পা বেঁধে দেওয়া হয় এবং সেবিকারা শুভরাত্রি জানিয়ে চলে যায়। এরপরে সেখানে শক্ত সমর্থক কয়েকজন তান্ত্রিক আসে এবং কিশোরের শরীরকে শুদ্ধ করার জন্য চাবুক মারতে শুরু করে। অন্যদিকে অর্জুন ঘণ্টারামের সাথে রাতের খাবার কিনতে বের হয়েছিল। এ সময় তার সামনে একটা মোরগ উড়ে আসে। মোরগের পেছনে রিসোর্টে দেখা সেই মেয়েটিও চলে আসে এবং মোরগটা ধরে দিতে অনুরোধ করে। মেয়েটাকে ইমপ্রেস করতে অর্জুন ঘণ্টারামকে পটিয়ে বলে সে যদি মোরগটা ধরে এনে দেয় তাহলে সে ঘণ্টারামকে ব্র্যান্ডের একটা গিফট দেবে। তো গিফটের লোভে ঘণ্টারাম মোরগটা ধরে এনে দেয় এবং গিফট চায়। তখন অর্জুন তাকে একটা ডিটারজেন্ট পাউডারের প্যাকেট ধরিয়ে দেয় এবং মোরগটা এনে মেয়েটাকে ফিরিয়ে দেয়। অর্জুন ভেবেছিল মোরগটা মেয়েটার শখের পোষা প্রাণী, কিন্তু মেয়েটা জানায় সে মোরগটার চিকেন স্যুপ বানাবে আর পা দুটোকে গ্রিল বানিয়ে খাবে। সে অর্জুনকে 1 ঘন্টা অপেক্ষা করতে বলে, এর মধ্যেই তার রান্না হয়ে যাবে। তবে অর্জুন তো অপেক্ষা করা পছন্দ করত না, তাই সে চলে যায়। মেয়েটাও চলে যাবার সময়ে একজন অদ্ভুত ছদ্মবেশী লোক তার পথে এসে দাঁড়ায়। তবে মেয়েটা লোকটাকে গুরুত্ব না দিয়ে চলে যায়।
অন্যদিকে অর্জুন মার্কেটে খাবার না পেয়ে সে আবারও মেয়েটার কাছে ফিরে আসে। মেয়েটা অর্জুনকে জিজ্ঞেস করে সে অপেক্ষা করাকে এতটা অপছন্দ করে কেন। মেয়েটা ধারণা করে বলে, কখনো হয়তো তুমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, সে হয়তো রাজিও হয়েছিল, কিন্তু বিয়ের দিনে মেয়েটা আর তোমার কাছে আসেনি, এই জন্যই তুমি অপেক্ষা করতে পছন্দ করো না, তাই না? কথাটা অর্জুনের ইমোশনকে হার্ট করে, তাই সে মেয়েটাকে চড় মেরে দেয়। অবশ্য এর পরপরই সে আবার মেয়েটার কাছে ক্ষমা চায়। তবে মেয়েটা চড় খেয়ে একটু রিয়াক্ট করে না, বরং বলে, বুঝতে পেরেছি, আমার ধারণাই সঠিক। তোমার এই অ্যাগ্রেসিভ স্বভাবের একটাই মানে, তুমি মেয়েটাকে এখনো ভালোবাসো। এ সময় সেই মোরগটা কোলে নিয়ে একটা বাচ্চা মেয়ে সেখানে আসে এবং মেয়েটাকে ধন্যবাদ জানিয়ে বলে সে যদি বাচ্চাটার বাবাকে মোরগের দামটা না দিত তাহলে হয়তো মোরগটা বিক্রি করে দিত। অর্জুন অবাক হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে, মোরগটা তাহলে খাওয়ার জন্য ছিল না? মেয়েটা তখন হেসে প্রথমবার নিজের পরিচয় দিয়ে বলে তার নাম আমালা, আর সে বিজয়বাড়ার একজন নিরামিষভোজী, মানে সে আমিষ খায় না। অর্জুনও নিজের পরিচয় এবং এখানে কেন এসেছে সেটা জানায়। আমালাও বলে সে তার বড় বোনের চিকিৎসার জন্য এখানে এসেছে, তবে সাথে তার দাদিও এসেছে। আমালার জায়গাটা ঘুরে দেখতে ইচ্ছে করে, কিন্তু দাদি তাকে কোথাও যেতে দেয় না, সব সময় চোখে চোখে রাখে। অর্জুন তাকে ঘুরতে নিয়ে যেতে চাইলে আমালা তাকে সকাল 7টার সময় রেডি থাকতে বলে। সকাল 7টায় অর্জুন রেডি হয়ে আমালার ঘরের সামনে গিয়ে দেখে সে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। আমালা বলে তার দাদি ঔষধ খাচ্ছে না, তাকে ঔষধ না খাইয়ে সে বের হতে পারবে না। তো অর্জুন দাদিকে ঔষধ খাওয়ানোর দায়িত্ব নেয় এবং কৌশলে ঔষধ খাইয়ে দেয়। ঔষধ খাওয়া মাত্রই দাদি অজ্ঞান হয়ে যায়। অর্জুন আটকে উঠে বলে, মরে টরে গেল নাকি? তখন আমালা বলে, এটা আসলে অজ্ঞান করার ঔষধই ছিল, দাদি জেগে থাকলে তাকে বের হতে দিত না, তাই সে দাদিকে অজ্ঞান করার ঔষধ দিয়েছে। অর্জুন আমালার কথায় বেশ অবাক হয়, তবে তারা একসাথে ঘুরতে বেরিয়ে যায়। সেদিনের মতো ঘোরাঘুরি করে তারা রিসোর্টে ফিরে আসে। অর্জুন ঘরে এসে দেখে কিশোর মন্দির থেকে পালিয়ে এসেছে। সে আর মন্দিরে ফিরে যেতে চায় না, সে বাড়ি চলে যাওয়ার কথা বলে। কিন্তু অর্জুন তো আমালার সঙ্গ ছেড়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিল না, তাই সে মন্দিরের লোকদের ডেকে কিশোরকে ধরিয়ে দেয় এবং তাকে আবারও মন্দিরে পাঠিয়ে দেয়। যাই হোক, পরের দিন অর্জুন আর আমালা আবারও ঘুরতে বের হয়। তারা আজ একটা নৌকায় চড়ে অন্য পাশে চলে যায়। প্রায় সারাটা দিন তারা একসাথে অনেক এনজয় করে, কিন্তু ফিরে আসার সময়ে দেখে তারা যে নৌকায় এসেছিল সেই নৌকাটা তাদের রেখে ফিরে গিয়েছে, আর কোনো নৌকাও সেখানে নেই। তাই আমালাকে অপেক্ষায় রেখে আশেপাশে নৌকা পাওয়া যায় কিনা দেখার জন্য অর্জুন বেরিয়ে যায়। অর্জুন কিছুটা দূরে গিয়ে দেখে একটা বাচ্চা ছেলে মাটিতে পড়ে কাতরাচ্ছে। অর্জুন কাছে গিয়ে বুঝতে পারে ছেলেটিকে সাপে কেটেছে, তাই সে ছেলেটিকে তুলে পাশের একটা গ্রামে নিয়ে চলে যায়। সেখানে চিকিৎসা দিয়ে বাচ্চাটা সুস্থ হলে অর্জুন তাকে বাড়ি পৌঁছে দেয়। এসবের চক্করে সে আমালার কথা ভুলেই গিয়েছিল। অর্জুন রিসোর্টে ফিরে আসতেই আমালার দাদিকে দেখতে পায়। আমালার দাদির কাছে সে জানতে পারে আমালা এখনও রিসোর্টে ফেরেনি। কথাটা শোনা মাত্রই অর্জুন দৌড়ে নদীর ধারে চলে যায় এবং দেখে আমালা এখনও তার জন্য অপেক্ষা করে আছে। সে প্রথমেই একটু রাগী গলায় বলে সে এখনও কেন অপেক্ষা করে আছে, সে রিসোর্টে ফিরে গেল না কেন? আমালা বলে অর্জুন তাকে অপেক্ষা করতে বলেছে, এই জন্যই সে এখানে অপেক্ষা করছে, আর তাছাড়া তার বিশ্বাস ছিল অর্জুন ঠিক ফিরে আসবে। আমালার কথা শুনে অর্জুন একটু নরম হয়। এরপরে তাকে নিয়ে রিসোর্টে ফিরে আসে। নিজের ঘরে ফিরে যাবার আগে আমালা অর্জুনকে বলে, জানি তুমি অপেক্ষা পছন্দ করো না, কিন্তু আমার সাথে দেখা করার জন্য তোমার আগামীকাল পর্যন্ত অপেক্ষা করাই লাগবে। এই বলে আমালা আচমকা অর্জুনের গালে একটা চুমু খেয়ে দৌড়ে চলে যায়। এরকম পরিস্থিতিতে অর্জুন কিছু মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। এরপরে মুচকি হেসে নিজের ঘরে চলে যায়। সকালে দরজায় কড়া নাড়ার আওয়াজে অর্জুন ভাবে হয়তো আমালা এসেছে, তাই সে দরজা খুলে দেখে আমালা না, বরং মন্দির থেকে একজন তাকে ডেকে নিয়ে যেতে এসেছে। অর্জুন গুহার ভেতরে প্রধান তান্ত্রিকের কাছে গেলে পুরোহিত বলে কিশোরের আত্মা এখন পরিশুদ্ধ হয়ে গেছে, কিশোরের উপরে কারো আত্মা ভর করেনি, সে যা করছিল সব তার মনের শয়তানি। অর্জুন বলে সেটা আগেই জানত, এসব আত্মা ফাত্তা বলে কিছু হয় না। এটা শুনে তান্ত্রিক বলে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের 21 গ্রাম ওজন কমে যায়, এটা তো সায়েন্টিফিক্যালি প্রুভড। এই 21 গ্রাম হলো আত্মার ওজন। প্রমাণ দেবার জন্য তান্ত্রিক একটা বাচ্চা ছেলের উপরে কিছু ছুঁড়ে মারে,
আর বাচ্চাটার উপরে একটা রাজার আত্মা ভর করে এবং রাজার মতো করে কথাবার্তা বলা শুরু করে। এবারও অর্জুন গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করে চিকিৎসা বাবদ কত টাকা দিতে হবে। তান্ত্রিক জানায় এখানে মানুষের সরলতার সুযোগ নিয়ে ব্যবসা করা হয় না, এখানে শুধুমাত্র মানুষের সেবা করা হয়। তো অর্জুন কিশোরকে নিয়ে বেরিয়ে আসে এবং ফিরে যাওয়ার আগে আমালার সাথে দেখা করতে যায়, কিন্তু ঘরে আমালা বা তার দাদি কেউই ছিল না। অর্জুন ঘন্টারামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় আমালারা আজ সকালেই এখান থেকে চলে গিয়েছে। কথাটা শুনে অর্জুন খুবই মর্মাহত হয়। আমালা তাকে কিছু না জানিয়ে চলে গেছে, এটা ভেবে সে খুবই কষ্ট পায়। শহরে ফিরে আসার পরেও অর্জুনের মনের অস্থিরতা কমছিল না, তাই সে বিজয়বাড়ায় চলে যায় এবং আমালাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে আমালার বাড়ির অ্যাড্রেস পেয়ে যায় এবং তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অর্জুনের আমালার বাবার সাথে দেখা হয়। সে আমালার বাবাকে আমালার কথা জিজ্ঞেস করলে জানতে পারে আমালা 4 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কথা শুনে অর্জুন একেবারে আকাশ থেকে পড়ে। মাত্র 2 দিন আগেও সে আমালার সাথে সময় কাটিয়েছে, আর ওর বাবা কিনা বলছে সে 4 বছর আগে মারা গিয়েছে। অর্জুন তার ফোন বের করে আমালার ছবিটা তার বাবাকে দেখায়, কিন্তু আমালার বাবা জানায় এটা আমালার ছবি না। এবার অর্জুন আরো বেশি কনফিউজড হয়ে যায়। তাহলে আমালার পরিচয়ে এই মেয়েটি কি তাকে মিথ্যা বলেছিল, নাকি এখানে অন্য কোনো রহস্য আছে? এরকম নানা প্রশ্ন মনে নিয়ে অর্জুন বাড়ি ফিরছিল। হঠাৎ তার বাইকের সামনে দিয়ে একটা মেয়ে বেরিয়ে যায়। অর্জুনের মনে হয় সে এইমাত্র আমালাকে দেখেছে, তাই সে বাইক থামিয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখে সত্যিই আমালা একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। অর্জুন গাড়িটাকে ফলো করে একটা ড্যান্স ক্লাবের সামনে আসে। অর্জুন ভেতরে ঢুকে দেখে আমালা শর্টস পরে ওয়েস্টার্ন র্যাপ সঙের সাথে ড্যান্স করছে। এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। সে কেরালায় রিসোর্টে যে আমালাকে দেখেছিল সে তো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার ছিল। সে এগুলো পছন্দই করত না। তো ড্যান্স শেষ হলে অর্জুন আমালার সাথে দেখা করতে গেলে আমালা তাকে চিনতেই পারে না। উপরন্তু অর্জুনের সাথে খুবই খারাপ আচরণ করে, এমনকি সিকিউরিটিকে ডেকে বেরও করে দিতে চায়। হইচই দেখে আমালার বোন এগিয়ে আসে এবং অর্জুনের কাছে কেরালায় তাদের দেখা হয়েছিল এটা শুনে বেশ হকচকিয়ে যায়। সে আমালাকে শান্ত করে সরিয়ে দিয়ে অর্জুনকে বলে ওর নাম আমালা না, বরং ওর নাম নিথ্যা। নিথ্যার শরীরে আমালার আত্মা ভর করেছিল, তাই নিথ্যাকে চিকিৎসার জন্যই দাদির সাথে মন্দিরে পাঠানো হয়েছিল। অর্জুন কেরালায় যার সাথে সময় কাটিয়েছিল তার শরীরটা নিথ্যার ছিল, কিন্তু আত্মাটা আমালার ছিল। তাই ওই সময় যা কিছু ঘটেছে নিথ্যার কিছুই মনে নেই। অর্জুন নিথ্যার বোনের কাছ থেকে আমালার আত্মার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে সে জানায় আমালার বাড়ি বিজয়বাড়ায়। এটা শুনে অর্জুন চমকে ওঠে, তার মাথা আওলা ঝাওলা হয়ে যায়। সে এতদিন একটা আত্মার সাথে প্রেম করেছে, একথা ভেবেই তার গা শিউরে উঠছিল, কিন্তু সে বুঝতে পারছিল না আমালার আত্মা প্রেমের জন্য তাকেই কেন চুজ করেছিল। অর্জুন অফিসে এসে এই ব্যাপারে বন্ধুদের সাথে আলোচনা করছিল। তখন তার কাছে একটা মেয়ের ফোন আসে এবং নিজেকে আমালা বলে পরিচয় দেয়। অর্থাৎ আমালার আত্মা এবার নতুন আরেকটা মেয়ের শরীরে ভর করেছে এবং অর্জুনের সাথে কন্ট্যাক্ট করেছে। আমালা অর্জুনের কাছে ক্ষমা চেয়ে বলে সে কেরালা থেকে আসার আগে অর্জুনের সাথে দেখা করতে পারেনি, তবে খুব শীঘ্রই তাদের দেখা হবে। এরপরে আই লাভ ইউ বলে আমালা ফোনটা রেখে দেয়। অর্জুন এবার বেশ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখন তো সে জেনে গিয়েছে আমালা কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা আত্মা। তাই সে আমালার সাথে আর দেখা করতে চাইছিল না। অর্জুনের একজন বন্ধু তার ফোন অফ করে দিতে বলে। আমালা যেহেতু অর্জুনের ফোন নম্বর ছাড়া আর কিছুই জানে না, তাছাড়া আমালা এই শহরে নতুন, তাই সে সহজে অর্জুনকে খুঁজে পাবে না। এরই মধ্যে অর্জুনের আরেকজন বন্ধু এসে জানায় অর্জুনের জন্য একটা মেয়ে ক্যাফেতে অপেক্ষা করছে। কথাটা শুনে অর্জুন শকড হয়ে যায়। আমালা এত দ্রুত এখানে কিভাবে চলে এলো? সে ক্যাফেতে গিয়ে আড়াল থেকে তাকিয়ে দেখে নিথ্যা এসেছে। অর্জুন ভেবেছিল আমালার আত্মা আবার নিথ্যার উপরে ভর করেছে, তাই দুরু দুরু বুকে এগিয়ে গিয়ে সে আমালা বলে 2 বার ডাক দেয়, কিন্তু সে উত্তর দেয় না। এরপরে অর্জুন নিথ্যা বলে ডাক দিতেই সে উত্তর দেয় এবং কথা বলতে উঠে আসে। অর্জুন এবার একটু নিশ্চিন্ত হয় যে তার সাথে নিথ্যায় দেখা করতে এসেছে। নিথ্যা বোনের কাছ থেকে কেরালার ঘটনা জানতে পেরে এখানে শিওর হতে এসেছে অর্জুনের সাথে তার ওখানে উল্টাপাল্টা কিছু হয়েছে কিনা। অর্জুন আশ্বস্ত করে সে অনেক ভদ্র ছেলে, তাদের মধ্যে উল্টাপাল্টা কিছুই হয়নি। নিথ্যা নিজের ফোন নাম্বার অর্জুনকে দিয়ে বলে কেরালার যেসব ফটোগুলো তার কাছে আছে সে যেন নিথ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এই বলে নিথ্যা চলে যেতেই অর্জুনের মোবাইলে আর একটা ফোন আসে।
ফোন রিসিভ করতেই আমালা বলে ওঠে আর মাত্র 5 ঘন্টার ভেতরেই সে অর্জুনের শহরে পৌঁছে যাবে। তাই সে কোথায় আসবে অর্জুনকে জিজ্ঞেস করে। অর্জুন থতমত খেয়ে একটা ক্লক টাওয়ারের সামনে আসতে বলে। তবে অর্জুন নিজে সেখানে না গিয়ে তার 2 বন্ধুকে পাঠায়, যাতে তারা আমালার আত্মা বর্তমানে যার শরীরে আছে তার চেহারা দেখে এসে জানাতে পারে। তো তারা ক্লক টাওয়ারের সামনে গিয়ে একটা মেয়েকে দেখতে পায় যে অর্জুনের খোঁজ করছিল। সেখানে কয়েকজন লুচ্চা লোকজনও ছিল। তারা আমালাকে কলগাল ভেবে অসভ্যতামি করছিল। তাই আমালা রেগে গিয়ে তাদের মারতে শুরু করে। সে একাই সবাইকে মেরে ধরাশায়ী করে ফেলে। এ সময় অর্জুনের বন্ধুরা তার ফটো তুলে নিচ্ছিল, কিন্তু ফোনের ফ্ল্যাশ অন থাকায় আমালা সেটা বুঝে যায় এবং তাদের দিকেও তেড়ে আসে। এতে ওরাও ভয় পেয়ে ভূত বলে চিল্লানি দিয়ে পালিয়ে যায়। তাদের আচরণে আমালার সন্দেহ হয়, কারণ ওরা জানল কিভাবে সে ভূত। ওদের নাগাল পেতে আমালা একটা ট্রিক্স খাটায়। সে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এই ছেলে দুটো তার চেইন চুরি করেছে। তাই পুলিশ দুজনকেই থানায় ধরে আনে। তারা থানায় আমালাকে বসে থাকতে দেখে হকচকিয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। তখনই থানার দরজা আপনা আপনি বন্ধ হয়ে ছিটকিনি লেগে যায়। আমালা ওদের চড় থাপ্পড় মেরে জিজ্ঞেস করে অর্জুন কোথায়। তাই ওরা বাধ্য হয়ে আমালাকে অর্জুনের বাড়িতে নিয়ে যায়। এদিকে অর্জুন নিত্থার সাথে দেখা করতে গিয়েছিল। নিত্থা জানায় সে নতুন ড্যান্স স্কুল খুলেছে। স্কুলের প্রমোশনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করবে। অর্জুনকে সেই অনুষ্ঠানের ভিডিও শুট করার জন্য রিকোয়েস্ট করে। অর্জুনও রাজি হয়ে যায় এবং আনন্দে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আমালাকে দেখে তার আনন্দ ভয়ে পরিণত হয়। তবে সে আমালার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। আমালা অর্জুনকে রান্না করে খাওয়ায় এবং বলে তার আত্মা এবং শরীর দুটো আলাদা। একটা মেয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করছিল। সেই মেয়েটিকে বাঁচিয়ে তার শরীরে ভর করেছে। আমালা জানায় ভালোবাসার জন্য শরীরটা আসল না, বরং মনটাই আসল। সে এখানে অর্জুনকে বিয়ে করতে আসেনি, কিন্তু প্রতিদিন অর্জুনকে না দেখতে পেলে তার অস্বস্তি লাগে। তাই সে অর্জুনের সাথে সারা জীবন থাকতে চায়। অর্জুন ভেতরে ভয় পেলেও উপরে স্বাভাবিক থাকে এবং আমালাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়ে বাইরে বন্ধুদের কাছে চলে আসে। অর্জুন কিছুতেই বুঝতে পারছিল না সে কিভাবে আমালার আত্মাকে পিছু ছাড়াবে। অর্জুন কিশোরকে ফোন দিয়ে ডেকে পাঠায়। কিশোর আসার সময়ে 1 প্যাকেট মিষ্টি এনেছিল, কারণ যে মেয়ের কাছে ছ্যাঁকা খেয়ে সে মেন্টাল হয়ে গেছিল সেই মেয়েটা আজ তাকে ডিনারে ইনভাইট করেছিল। মেয়েটা তাকে আগেরবার আঙ্কেল বলেছিল, তাই কিশোর প্রতিশোধ নিতে এবার মেয়েটাকে আন্টি বলে সম্বোধন করেছে। প্রতিশোধ নিতে পেরে সে এখন খুবই খুশি, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। তার নাটক দেখে অর্জুন তাকে চড় মেরে বলে তোর জন্যই আমার আজ এই দশা। তোর ভূত ছাড়াতে গিয়ে আমি নিজেই এখন ভূতের কবলে পড়েছি, তাই তুই আমাকে এখন ভূতের হাত থেকে বাঁচার ব্যবস্থা করে দিবি। এই বলে সে কিশোরকে কেরালায় তান্ত্রিকের কাছে পাঠিয়ে দেয়। যাই হোক, অর্জুনের সাথে থাকতে শুরু করে আমালা খুবই অ্যাগ্রেসিভ আচরণ করছিল। সে অর্জুনকে সব সময় চোখে চোখে রাখত। তার ফোনে কোনো মেয়ের মেসেজ আসা পছন্দ করত না। তো একদিন আমালাকে নিয়ে বাইরে ঘোরার সময়ে একজন লোক আমালাকে মানে আমালার আত্মা যার শরীরে আছে তাকে দেখে চিনতে পারে এবং লোকটা রাজন ঠাকুর নামের এক গুন্ডাকে ফোন করে কথাটা জানায় যে পার্বতী এখনো বেঁচে আছে আর হায়দ্রাবাদে আরেকজনের সাথে রয়েছে। কথাটা শুনে রাজন ঠাকুর রেগে যায় আর বলে পার্বতী শুধুই আমার, আর সে শুধু আমারই থাকবে। অর্থাৎ আমালা এখন যার শরীরে আছে তার আসল নাম পার্বতী এবং তার সাথে রাজন ঠাকুরের বিয়ে ঠিক হয়েছিল। যাই হোক, এদিকে অর্জুন অফিসে ছিল। তখন তার কাছে নিত্থার ফোন আসে এবং তাকে একটা রেস্টুরেন্টে এসে দেখা করতে বলে। অর্জুন আসছে বলে নিত্থাকে কথা দিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো আজ অর্জুনের তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, কারণ আমালা তার জন্য রান্নাবান্না করছে। তারা একসাথে ডিনার করবে। তো অর্জুন আমালাকে ফোন দিয়ে মিথ্যা করে বলে আজ তার বাহুবলীর পরিচালক রাজামৌলির সাথে গ্রাফিক্সের ব্যাপারে মিটিং আছে, তাই তার ফিরতে লেট হবে। আমালা তো সরল মনে অর্জুনের কথা মেনে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই একটা চ্যানেলে রাজামৌলির লাইভ ইন্টারভিউ চলছিল। সেটা দেখেই আমালা বুঝে যায় অর্জুন তাকে মিথ্যা বলেছে। তাই সে রেগে অর্জুনের অফিসে খোঁজ নিতে চলে যায়। এদিকে অর্জুন নিত্থার সাথে রেস্টুরেন্টে বসেছিল। নিত্থা হঠাৎ অর্জুনকে বিয়ের প্রপোজাল দিয়ে দেয়। হঠাৎ এরকম ঘটনার সম্মুখীন হয়ে অর্জুন কোনো উত্তরে দিতে পারছিল না। তাই সে পরামর্শের জন্য বাথরুমে এসে তার বন্ধুকে ফোন দেয় এবং নিত্থার বিয়ের প্রপোজালের কথাটা বলে। এ সময় অর্জুনের বন্ধুর ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল আর আমালা ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল।
তাই সে সব কথা শুনে ফেলে এবং সোজা রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে সে অর্জুন আর নিত্যাকে চুমু খেতে দেখে ফেলে। এই দৃশ্য দেখে আমালা রাগে দুঃখে বেরিয়ে যায়। তার রাগের প্রকোপে পার্কিং লটে থাকা সবগুলো গাড়ির কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। ফাঁকা জায়গায় গিয়ে আমালা চিৎকার করে কাঁদতে শুরু করে। তারপরে বাড়ি ফিরে যায়। অর্জুনও বাড়ি ফিরে এসে দেখে আমালা ডিনার নিয়ে টেবিলে বসে আছে। অর্জুন আমালাকে এক গাদা মিথ্যা কথা বলে বোঝায় সে রাজমৌলির সাথে কি মিটিং করেছে। আমালা কোনো উত্তর না দিয়ে শান্তভাবে অর্জুনকে খেতে দেয়। এরপরে আমালা জিজ্ঞেস করে, কি কোয়ালিটি থাকলে তুমি একজন মেয়েকে পছন্দ করবে? অর্জুন জানায়, ভালো চরিত্র, ভালো আচরণ, চমৎকার অ্যাটিটিউড, এগুলো থাকলেই হলো। এটা শুনে আমালা রাগী স্বরে বলে, তুমি মিথ্যা বলছো। কেরালায় যখন আমি নিত্যার শরীরে ছিলাম তখন তুমি আমার জন্য পাগল ছিলে। তখন আমার মধ্যে যেসব গুণাবলী ছিল এখনো সেসব গুণাবলীই আছে। তাহলে এখন তুমি আমাকে পছন্দ করছো না কেন? কই, নিত্যার মধ্যে তো সেসব গুণাবলী নেই, অথচ তুমি ওকেই আজ চুমু খেয়েছ। তার মানে তুমি মনকে না, বরং শরীরকে ভালোবেসেছ। ধরা পড়ে গিয়ে অর্জুন আমালাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আমালার রাগের প্রকোপে বাড়িতে ছোটখাটো ভূমিকম্প হয়ে যায়। অর্জুন ভীষণ ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে আমালা একটু শান্ত হবার পরে বলে, তোমার কি মনে হয় কেরালায় তোমার সাথে দেখা হয়ে তোমাকে ভালো লেগে গেছে? তোমার কথাবার্তায় মুগ্ধ হয়ে গেছিলাম বলেই তোমার পিছু নিয়ে এখানে এসেছি? তুমি জানো না আমি আসলে কে। আমি সেই মেয়েটা যার জন্য তুমি 4 বছর আগে পাগল ছিলে। আমি সেই আয়েশা যে তোমাকে বিয়ে করতে চেয়েছিল। এরকম একটা কথা শোনার জন্য অর্জুন মোটেও প্রস্তুত ছিল না। সে একেবারে হক চুকিয়ে যায়। তারা 4 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। একদিন রাস্তার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে এক দম্পতি ঝগড়া শুরু করে। স্বামী রাগ করে স্ত্রীর মাথাটা একটা গাড়ির গ্লাসের সাথে ঠেসে ধরে। এতে গাড়ির গ্লাস ভেঙে মহিলার মাথাটা জখম হয়। এ সময় অর্জুন মহিলাকে সাহায্য করতে এগিয়ে যায়। অর্জুনের পাশাপাশি বোরখা পরা আর একটা মেয়েও এগিয়ে এসেছিল। সেখানেই তাদের দুজনের প্রথম দেখা হয়। তারা দুজনে মিলে মহিলাকে হাসপাতালে নিয়ে আসে এবং ট্রিটমেন্ট করায়। মহিলার মাথাটা গ্লাসের ভেতর থেকে বের করার সময়ে অর্জুনের হাতও সামান্য কেটে গিয়েছিল, তাই আয়েশা তার হাতেও ব্যান্ডেজ করে দেয়। যদিও আয়েশা সেদিন তার পরিচয় দেয় না। তবে আয়েশা স্কুটার নিয়ে চলে যাবার সময়ে অর্জুন স্কুটারের ইন্ডিকেটরে আয়েশা লেখা দেখে ধারণা করে মেয়েটার নামও হয়তো আয়েশা। তো এরপর থেকে তাদের প্রায় দেখা হতো। অর্জুন আয়েশাকে সব জায়গায় ফলো করত। আয়েশাও ব্যাপারটা বুঝতে পারত, তবে কিছু বলতো না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে অর্জুন আয়েশার প্রেমে পড়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, অর্জুন তখনও আয়েশার চেহারা দেখেনি। সে সব সময় বোরখা পরে বের হতো। তবুও অর্জুন একদিন তাকে প্রপোজ করে দেয়। আয়েশা বলে অর্জুন তার ব্যাপারে কিছুই জানে না, এমনকি এখন পর্যন্ত অর্জুন তার চেহারাও দেখেনি। হতে পারে চেহারা দেখার পরে অর্জুনের প্রেম কেটে যাবে। কিন্তু অর্জুন নাছোড়বান্দা, তাই আয়েশা তাকে প্রেম না করে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেয় আর বলে বিয়ের পরেও তো ভালোবাসা যায়। প্রেম ভালোবাসা করার জন্য সারা জীবন পড়ে আছে। বিয়ের কথা শুনে অর্জুন বেশ চিন্তায় পড়ে যায়। সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। পরবর্তী 2 দিন আয়েশা আর অর্জুনকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে ভাবে বিয়ের কথা শুনে হয়তো অর্জুন কেটে পড়েছে। কিন্তু 2 দিন পরে ক্যাফেতে অর্জুনকে দেখতে পেয়ে সে এগিয়ে গিয়ে বলে বিয়ে করতে হবে না, চাইলে তারা সারা জীবন বন্ধু হয়ে কাটাতে পারে। তখনই অর্জুন বলে সেও বিয়ে করতে চায়। সে আয়েশাকে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলে আগামীকাল সে ম্যারেজ রেজিস্টার অফিসের সামনে অপেক্ষা করবে। বেলা 12টায় তাদের বিয়ে। আয়েশা আনন্দে বাড়িতে ফিরে আসে এবং দেখে তার বাবা বিজয়বাড়া থেকে দেখা করতে এসেছে। মেয়েকে বোরখায় দেখে তিনি বেশ অবাক হন এবং কারণ জিজ্ঞেস করেন। আসলে অর্জুন যাকে আয়েশা ভাবছে তার আসল নাম হলো আমালা। আমালা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার মেয়ের নাম হলো আয়েশা। আর এই স্কুটার এবং বোরখা দুটোই আয়েশার। যাই হোক, আমালা বলে বেশ কিছুদিন ধরে একটা নেশাখোর ছেলে তাকে বিরক্ত করছিল। একদিন ছেলেটা তাকে কলেজে গিয়ে কলসি থেকে পানি ঢেলে দিতে বলে। তখন আমালা রেগে গিয়ে কলসিটা ছেলেটার মুখের উপরে ছুঁড়ে মারে। ছেলেটার বাবা এই শহরের বড় একজন ডন, তাই এই ঘটনার পরে যাতে আমালাকে ছেলেটা চিনতে না পারে এই জন্যই সে বোরখা পরা ধরেছে। তো পরের দিন আমালা বিয়ের সাজে সেজে বোরখা বাদেই ম্যারেজ রেজিস্টার অফিসে যাওয়ার জন্য বের হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নেশাখোরটার সাথে তার ট্রাফিক সিগন্যালে দেখা হয়ে যায়। নেশাখোরটা প্রতিশোধ নেবার জন্য আমালাকে তাড়া করে।
এক পর্যায়ে একটা ট্রাক এসে নেশাখোরদের গাড়িটাকে উড়িয়ে দেয়। আমালা একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আর একটা ট্রাক এসে আমালাকেও ধাক্কা মারে, ফলে সে স্পটেই মারা যায়। আমালা অর্জুনকে তার আসল পরিচয় এবং চেহারা দেখাতে চেয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সব শোনার পরে অর্জুনের মনটা হাহাকার করে ওঠে, সে কাঁদতে শুরু করে। তো এরপরে আমালা বলে সে গত 4 বছর ধরে মানুষের শরীরে ঢোকার চেষ্টা করছিল। অবশেষে সে নিত্যার শরীরে প্রবেশ করতে সক্ষম হয়। এরপরে কেরালাতে হঠাৎ সে অর্জুনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। আমালা তখনই অর্জুনকে নিজের পরিচয় দিতে চেয়েছিল, তবে পরিচয় দেবার আগে আমালা শিওর হতে চেয়েছিল অর্জুন এখনও তাকে মনে রেখেছে কিনা। কয়েকদিন একসাথে থাকার পরে আমালার মনে হয়েছিল অর্জুন এখনও তাকে ভালোবাসে, কিন্তু এখন আমালার মনে হচ্ছে সে ভুল ভেবেছে। অর্জুন এখন আর তার না, অর্জুন এখন নিত্যাকে ভালোবাসে। তাই সেই ক্ষোভে আমালার আত্মা পার্বতীর শরীর থেকে বেরিয়ে চলে যায়। পার্বতী জ্ঞান ফিরে অর্জুনকে দেখে আর চিনতে পারে না, সে অর্জুনকে সরিয়ে দিচ্ছিল। এ সময় অর্জুনের বাড়িতে রাজন ঠাকুর লোকজন নিয়ে চলে আসে। অর্জুনের সাথে পার্বতীকে দেখে সে ক্ষেপে যায় আর অর্জুনের উপরে অ্যাটাক করে। অর্জুনও তাদের ডিফেন্ড করে, কিন্তু এতজনের সাথে সে পেরে ওঠে না। মাথায় আঘাত পেয়ে অর্জুন জ্ঞান হারিয়ে ফেলে। তখন অর্জুনকে বাঁচাতে আমালা আবারও পার্বতীর শরীরে ভর করে এবং রাজন ঠাকুর আর তার লোকজনদের মেরে তক্তা বানিয়ে দেয়। আমালা রাজন ঠাকুরের গলা চেপে ধরে বলে, পার্বতী তোকে পছন্দ করে না, তাই তুই তার জীবন থেকে সরে যা। রাজন ঠাকুর তার চিরচেনা পার্বতীর এমন ভয়ঙ্কর রূপ দেখে ঘাবড়ে যায় এবং তার কথা মেনে নেয়। তো এরপরে আমালা অর্জুনকে হাসপাতালে ভর্তি করে নিত্যাকে ফোন দেয় এবং অর্জুনের কথাটা জানিয়ে দেয়। নিত্যা হাসপাতালে এসে কেবিনের বাইরে থেকে দেখে একজন মেয়ে অর্জুনের সেবা করছে। এ সময় সে অর্জুনের ভর্তির ফাইলে গার্জিয়ানের নামের জায়গায় আমালা সাইন দেখতে পায় এবং বুঝতে পারে যে আমালার আত্মা তার উপরে ভর করেছিল, সে এখন অন্য কারো শরীরে ভর করে অর্জুনের কাছে ফিরে এসেছে। তাই নিত্যা আর অর্জুনের কাছে না গিয়ে বাইরে অপেক্ষা করে। একটু পরে আমালাকে পার্কিং লটে পেয়ে সে তার কাছে আসে। আমালা নিত্যাকে দেখে রেগে বলে, তুমি এখানে কেন? তোমার অর্জুন উপরে আছে, তুমি ওর কাছে যাও, ও তোমাকে ভালোবাসে। নিত্যা জানায় অর্জুন তাকে ভালোবাসে না। সেদিন যদি আমালা আর কিছু সময় সেখানে থাকত তাহলে জানতে পারত কিস করার পরে অর্জুন খুব অনুতপ্ত হয়েছিল। অর্জুন বলেছিল সে তার প্রথম প্রেম এখনো ভুলতে পারেনি। কেরালায় নিত্যার প্রতি তার যেমন ফিলিংস ছিল এখন সেই ফিলিংস পাচ্ছে না। এই বলে অর্জুন বিয়ের প্রপোজাল ক্যান্সেল করে দিয়েছিল। কথাটা শুনে আমালা আনন্দে পাগল হয়ে যায় এবং অর্জুনের কাছে ছুটে যায়। অর্জুন তখন ঘুমাচ্ছিল। সে অর্জুনের কপালে চুমু খায়। এ সময় সেখানে কিশোর আসে এবং খাবার আনার কথা বলে আমালাকে বাড়ি পাঠিয়ে দেয়। আমালা বাড়িতে ঢুকতেই দেখে মহিষাসুর মন্দির থেকে তাকে ধরার জন্য তান্ত্রিকেরা এসেছে। এদিকে অর্জুনের ঘুম ভাঙলে কিশোরের কাছে জানতে পারে আমালাকে ওরা জায়গা মতো নিয়ে গেছে। কথাটা শুনে অর্জুন আঁতকে উঠে বলে সে 4 বছর পরে আমালাকে ফিরে পেয়েছে, সে আর তাকে হারাতে চায় না। তাই সে আমালাকে ফিরিয়ে আনতে কিশোরের সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে তান্ত্রিকেরা আমালাকে মন্ত্রমুগ্ধ ছকের ভেতরে বন্দি করে রেখেছিল। আমালা প্রধান তান্ত্রিককে অনুরোধ করে বলে তাকে ছেড়ে দিতে। সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা হতে চায় না, কিন্তু তান্ত্রিক বলে একটা মানুষের শরীর শুধু একটা আত্মার জন্যই বরাদ্দ। আমালা অনুচিতভাবে আরেকজনের শরীরে থাকতে পারবে না, এটা প্রকৃতি বিরুদ্ধ। আমালা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। অনেক কষ্টে পুরোটা পথ অতিক্রম করে অর্জুনও শেষ মুহূর্তে সেখানে এসে পৌঁছায়। কিন্তু সে আমালার কাছে যাওয়ার আগেই আমালার আত্মাটা কাচের বোতলের মধ্যে বন্দী হয়ে যায়। অর্জুন আবারও আমালাকে হারিয়ে হতাশ হয়ে বসে পড়ে। তান্ত্রিক তাকে বলে, তোমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া আমার উদ্দেশ্য না, আমি শুধুমাত্র প্রকৃতির নিয়ম পালন করেছি। এই বলে তান্ত্রিক চলে যায় এবং যে বোতলে আমালার আত্মাটা বন্দি করা হয়েছে সেটা নির্দিষ্ট একটা কুয়ার ভেতরে ফেলে দেয়। এরপরে কয়েক মাস কেটে যায়। অর্জুন রাস্তা দিয়ে যাওয়ার সময়ে নিত্যাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। প্রথমে সে ইগনোর করে চলে গেলেও আবারও ফিরে এসে নিত্যার সামনে দাঁড়ায় এবং তাকে লিফট দিতে চায়। বাইকে উঠতে গিয়ে কাছেই নিত্যা দেখতে পায় কয়েকজন মাতাল একটা মেয়েকে টিস করছে। এটা দেখে সে এগিয়ে যায় এবং একজনকে চড় মারে। মাতালটা বলে ওঠে, আমি বিজয় বাড়ার, আমার গালে চড়। নিত্যাও তখন বলে ওঠে, আমিও বিজয় বাড়ার। কথাটা শুনে অর্জুন চমকে ওঠে। সে খেয়াল করে দেখে নিত্যার আচরণ
কথাবার্তা একদম আমালার মতো হয়ে গেছে। আসলে যে বোতলে আমালাকে বন্দি করা হয়েছিল সেটা কোনোভাবে ভেঙে গেছে, তাই তার আত্মা মুক্ত হয়ে আবারও নিত্যার শরীরে ভর করেছে। ব্যাপারটা বুঝতে পেরে অর্জুনের মুখে হাসি ফুটে ওঠে। সে নিত্যাকে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করবে? নিত্যাও হেসে রাজি হয়ে যায়। এদিকে পার্বতীও বাড়ি ফিরে যায়। পার্বতী সব সময় রাজন ঠাকুরকে দেখে ভয়ে কাবু হয়ে থাকত। সেদিন মার খাওয়ার পরে আজ রাজন ঠাকুরও পার্বতীকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় এবং বলে সে আর পার্বতীকে ডিস্টার্ব করবে না। পার্বতী চাইলে যাকে খুশি বিয়ে করতে পারে। কথাটা শুনে পার্বতীর জীবনও প্যারামুক্ত হয়ে যায়। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, সিনেমাটা আপনাদের কেমন লেগেছে? এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।